আজ আমরা ফিরে যাব ১৯৭০-এর দশকে। উড়িষ্যার একটা ঘটনা শুনব। এটা কিন্তু কোনো বানানো গল্প না, একজনের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনা। আর এমন ঘটনা যা শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। গল্পটা যিনি শুনিয়েছেন তার নিজের কথা দিয়ে শুরু করা যাক। এই একটা লাইন শুনলেই বোঝা যায় কি ভয়ঙ্কর কিছু একটা ঘটতে চলেছে। এটা আসলে শুধু একটা গল্প না, তার চেয়েও অনেক বেশি কিছু। গল্পের মূল চরিত্র, তার নাম আরাধনা। ভুবনেশ্বরের একটা কলেজে ইতিহাস নিয়ে পড়াশোনা করছে। তো ওর তখন একটাই চিন্তা মাথায় ঘুরছে, ওর যে রুমমেটরা ছিল তাদের সাথে একদম বনিবনা হচ্ছিল না, মানে রোজ ঝগড়াঝাটি। তাই ওকে ওখান থেকে ঘর ছাড়তেই হতো। বুঝতেই পারছেন, ও তখন মরিয়া হয়ে একটা নতুন থাকার জায়গা খুঁজছে। আর ঠিক তখনই গল্পে আসে মিতা, ভীষণই রহস্যময়ী, একা একা থাকা একটা মেয়ে। ওর কিছু ব্যাপার স্যাপার ছিল বেশ অদ্ভুত। ওকে দেখলেই মনে হতো ও যেন সবার থেকে আলাদা। আর এই কারণেই ওকে নিয়ে সবার মনে একটা কৌতূহল তো ছিলই, সাথে ছিল বেশ খানিকটা ভয়ও। এরপরেই গল্পটা একটা অন্য মোড় নেয়। একদিন কলেজের মেয়েদের ওয়াশরুমে মিতাকে খুব খারাপভাবে র্যাগিং করা হচ্ছিল। আর ঠিক সেই সময় আরাধনা ওর পাশে গিয়ে দাঁড়ায়। হয়তো ও ভেবেছিল একটা ভালো কাজ করছে, কিন্তু আরাধনা জানতো না যে এই সামান্য দয়ার জন্যই ওর জীবনটা একটা ভয়ঙ্কর বিপদের দিকে এগিয়ে যাচ্ছে। শুধু একবার ভাবুন তো, মিতার মনের অবস্থা তখন কি। ওকে ওরকম অপমানিত হতে দেখে আরাধনার খুব কষ্ট হয়, খুব মায়া হয়। আর ঠিক তখনই ও ঠিক করে যে ওর তো একটা থাকার জায়গা দরকার, মিতার কাছেই সাহায্য চাইবে। ব্যাপারটা দেখুন, আরাধনার চোখে মিতা ছিল একটা একা অসহায় মেয়ে, যার হয়তো একজন বন্ধুর খুব দরকার। কিন্তু ওর বন্ধুরা না, ওরা একদম অন্য কথা বলতো। ওদের মতে মিতা একটা ভয়ঙ্কর ডাইনি, যে কিনা কালো জাদু জানে। এই দুই রকম ভাবনার মধ্যেই কিন্তু গল্পের আসল রহস্যটা লুকিয়ে আছে। বন্ধুরা যে শুধু মুখে মুখে ভয় দেখাচ্ছিল তা কিন্তু নয়, ওদের কাছে এর জন্য বেশ কিছু ভয়ঙ্কর যুক্তিও ছিল। ওরা বলছিল, শোন, যে দুটো মেয়ে সেদিন র্যাগিংয়ের পাণ্ডা ছিল তাদের কি হয়েছে জানিস? একজনের নাকি ভয়ানক জ্বর, আর একজনের একটা সাংঘাতিক অ্যাক্সিডেন্ট হয়েছে। আর ওদের সবার দাবি এই সব কিছুই নাকি মিতার কালো জাদুর ফল, যেটাও অমাবস্যার রাতে করেছে। কিন্তু আরাধনা ও এসব কথায় কানই দিল না, সোজা চলে গেল মিতার বাড়িতে থাকতে। বাড়িটা বেশ বড়, সুন্দর করে গোছানো। প্রথমে তোর দারুণ স্বস্তি হলো, যাক একটা বড় চিন্তা মাথা থেকে নামলো। কিন্তু তখনও জানতো না যে আসল বিপদ তো সবে শুরু হতে চলেছে। প্রথম লাল সংকেতটা এলো খুব তাড়াতাড়ি। আরাধনা একদিন ভুল করে মিতার বিছানায় বসে পড়েছিল, আর তাতেই মিতা একেবারে রেগে আগুন। চিৎকার করে বলে ওঠে, এটা আমাদের ঘর। ওই আমাদের কথাটা, ওটাই আরাধনার মনে প্রথম একটা বড়সড় ধাক্কা দিয়েছিল। আমাদের মানে আর কে? এরপর থেকে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। কয়েক সপ্তাহের মধ্যেই পরিস্থিতিটা কেমন যেন ভয়ঙ্কর হয়ে উঠল। প্রত্যেকটা ঘটনা যেন একটা বড় বিপদের দিকে ইশারা করছিল। এমনকি ওদের বাড়ির কাজের মাসিও কিছু অদ্ভুত জিনিস খেয়াল করেন। উনি জানান প্রতি শুক্রবার মিতা ওনাকে তাড়াতাড়ি বাড়ি পাঠিয়ে দেয়, আর তার পরের দিন সকালে মিতার বন্ধ ঘরের বাইরে একটা কেমন যেন পোড়া গন্ধ পাওয়া যায় আর ছাই পড়ে থাকে। মানে বাইরের একজন লোকের চোখেও ব্যাপারটা ধরা পড়ছে। এটা শুনে তো আরাধনার ভয়টা আরও বেড়ে গেল। তবে আসল ধাক্কাটা এলো তখন, যখন আরাধনার কাকা ফোন করলেন। ওনার নাকি কিছু আধ্যাত্মিক ক্ষমতা ছিল। উনি কিন্তু কিছুই জানতেন না, অথচ দূর থেকেই অনুভব করতে পারছিলেন যে আরাধনা কোনো বড় বিপদে আছে। আর ফোন করে তিনি যা বললেন তা শুনে আরাধনার রক্ত জল হয়ে যাওয়ার জোগাড়। এর মধ্যে আরাধনা আরও একটা জিনিস খেয়াল করে, যেটা বেশ অদ্ভুত। মিতার এত বড় বাড়িতে একটাও ঠাকুর দেবতার ছবি বা মূর্তি নেই। এই ব্যাপারটা বাড়িটার ভেতরের ওই অশুভ পরিবেশটাকে যেন আরও ভারী করে তুলছিল। আচ্ছা, এবার আমরা গল্পের সেই জায়গাটায় চলে এসেছি যেটা সবচেয়ে ভয়ঙ্কর। এক শুক্রবার অনেক রাতে হঠাৎ আরাধনার ঘুম ভেঙে যায়। ও জানতো না যে ওই রাতটায় ওর জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হতে চলেছে। ঘুম ভাঙার সাথে সাথেই আরাধনার নাকে একটা পচা পোড়া গন্ধ এসে লাগে। আরও শুনতে পায় মিতার ঘর থেকে মন্ত্র পড়ার মতো আওয়াজ আসছে। ওর শরীরটা এতটাই অবশ লাগছিল যে ও নড়াচড়া পর্যন্ত করতে পারছিল না। মনে হচ্ছিল যেন কেউ ওর বুকের উপর চেপে বসে আছে। অনেক অনেক চেষ্টার পর আরাধনা যখন একটু নড়তে পারল, ও ভয়ে ভয়ে মিতার ঘরের দিকে এগিয়ে গেল। ওর মাথায় তখন একটাই প্রশ্ন ঘুরছে, এত রাতে মিতা কার সাথে কথা বলছে? ও সাবধানে দরজার চাবির ফুটো দিয়ে ভেতরে দেখার চেষ্টা করল, কিন্তু চাবির ফুটো দিয়েও যা দেখল সেটা অবিশ্বাস্য ভয়ঙ্কর। ঘরের ভেতরে একজন নয়, দুজন মিতা।
একজন একটা আগুনের কুণ্ডলীর সামনে বসে মন্ত্র পড়ে যাচ্ছে, আর অন্যজন হুবহু মিতার মতো দেখতে বিছানায় একদম নিথর হয়ে শুয়ে আছে। এমন দৃশ্য তো কোনো যুক্তিতেই ব্যাখ্যা করা যায় না। কিন্তু এখানেই শেষ নয়, এরপর যা হলো তা আরও ভয়ঙ্কর। যে মিতাটা মন্ত্র পড়ছিল সে হঠাৎ করে একটা কালো ধোঁয়ার মতো ছায়ায় পরিণত হলো, আর তারপর ওই বিছানায় শুয়ে থাকা শরীরটাকে মাথা থেকে পা পর্যন্ত শুঁকতে শুরু করলো। এই দৃশ্য দেখার পর আরাধনার আর জ্ঞান ছিল না। ও ভয়ে চিৎকার করে ওখান থেকে পালিয়েছিল। ওই রাতের ঘটনার পর আরাধনা কিন্তু শারীরিক আর মানসিকভাবে একেবারে ভেঙে পড়ল। পরের দিন কলেজে গিয়েই ও অজ্ঞান হয়ে পড়ে। ওকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা যা বললেন তা আরও অবাক করার মতো। বললেন ওর হিমোগ্লোবিন সাংঘাতিকভাবে কমে গেছে। সোজা কথায় যেন শরীর থেকে সব রক্ত শুষে নেওয়া হয়েছে। তাহলে কি হয়েছিল মিতার? এই রহস্যের শেষটা কোথায়? চলুন এবার সেই দিকেই যাওয়া যাক। ঘটনার কয়েক মাস কেটে গেছে, মিতার আর কোনো খোঁজ নেই। আরাধনা একদিন সাহস করে মিতার বাড়িতে যায়, আর সেখানে ওর দিদিমার সাথে দেখা হয়। আর ঠিক তখনই সব রহস্যের উপর থেকে পর্দা সরে যায়। মিতার দিদিমা তখন সব খুলে বলেন। উনি কবিতার কথা বলেন। কবিতা ছিল আশ্রমে মিতার একমাত্র বন্ধু, কিন্তু ম্যালেরিয়ায় কবিতা মারা যায়। মিতা কিছুতেই মানতে পারেনি যে ওর বন্ধু আর নেই। ও সবসময় বলতো কবিতার আত্মা ওর সাথেই আছে, আর আস্তে আস্তে সেই আত্মাই যেন মিতার উপর ভর করে আরও শক্তিশালী হয়ে উঠছিল। দিদিমার কথা থেকে মিতার জীবনের একটা ভয়ানক সত্যির সামনে আসে। আসলে মিতার এই অদ্ভুত আচরণের পেছনে ছিল একটা গভীর মানসিক যন্ত্রণা আর একটা অতৃপ্ত আত্মার প্রভাব। ছোটবেলায় ওর সাথে খুব খারাপ একটা ঘটনা ঘটেছিল। তারপর একমাত্র বন্ধু কবিতাও মারা যায়। ওর পরিবার ওকে সাহায্য করার বদলে ওকে একা থাকার জন্য ভুবনেশ্বর পাঠিয়ে দেয়। ওরা ভেবেছিল এতে হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু ফল হয়েছিল উল্টো। পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। ওর দিদিমা বলেন কবিতার মৃত্যুর পর থেকে মিতা নাকি একটাই কথা বারবার বলতো, আমার শুধু একটা শরীর চাই, আমি কবিতাকে সবার সামনে নিয়ে আসব, আমার শুধু একটা শরীর চাই। ভাবুন একবার, এই গা ছমছমে কথাটা শুনলেই বোঝা যায় কবিতার আত্মা একটা নতুন শরীরের জন্য কতটা মরিয়া হয়ে উঠেছিল। আর আরাধনা যে কি ভয়ঙ্কর বিপদের মুখ থেকে ফিরে এসেছে। গল্পটা তো এখানেই শেষ, কিন্তু একটা প্রশ্ন রেখে যেতেই হয়। এই পুরো ঘটনায় আসল শিকার কে? মিতা, যে ছোট থেকে শুধু কষ্টই পেয়ে এসেছে, নাকি কবিতা, যার আত্মা কোনোদিন মুক্তিই পেল না, নাকি আরাধনা, যে কিছু না জেনেই এই ভয়ঙ্কর ফাঁদে পা দিয়েছিল? এই প্রশ্নটা হয়তো ভাবার জন্যেই থেকে যাবে।